নমস্কার। ফিজিক্স বাই সুখদেব স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12 এর আধুনিক পদার্থবিদ্যার আলোক তড়িৎ ক্রিয়া অংশটি শুরু করছি। এটা দুটা ভিডিওর মধ্যে কভার হবে। এছাড়া আরেকটা ভিডিওতে, এর আগের ভিডিওতে আমরা ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিটর শুরু করেছি এবং সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এটা বিশেষ প্রয়োজনে, বিশেষ কিছু স্টুডেন্টের প্রয়োজনের জন্য, যারা এই বছরে এইচএস দিবে তাদের প্রয়োজনের জন্য এই ভিডিওটা করতে হচ্ছে। তো যাই হোক, আমরা শুরু করছি আলোক তড়িৎ ক্রিয়া। তো আলোক তড়িৎ ক্রিয়া এই চ্যাপ্টারটাতে আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ইলেকট্রন এমিশন, ইলেকট্রন নিঃসরণ, সঙ্গে পড়বো ফোটন, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, লেনার্ড হলওয়াচের এক্সপেরিমেন্ট, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের সাহায্যে লেনার্ড এবং হলওয়াচের যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট তার ব্যাখ্যা, এবং তার সাথে আমরা পড়বো এই যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যাতে সনাতন তরঙ্গ তত্ত্ব, আলোর তরঙ্গ তত্ত্ব কিভাবে ফেল হয়েছিল সেগুলো। তো প্রথমে আমরা শুরু করছি ইলেকট্রন নিঃসরণ। তুমি জানো যে কোন একটা মেটালের মধ্যে ইলেকট্রন দু রকমের হয়, একটা হলো মুক্ত ইলেকট্রন, একটা হলো বদ্ধ ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন হলো যে সেগুলো কোনো পরমাণুর অন্তর্গত নয়, পরমাণুর মাঝের যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোর মধ্যে ইলেকট্রনগুলো অংশ থাকে, এবং বদ্ধ ইলেকট্রনগুলো কোনো না কোনো একটা পরমাণুর অংশ, কোনো না কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো এখন আমাদের এই যে মুক্ত ইলেকট্রন যেগুলো আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো সবসময় এদিকে ওদিকে যাওয়া আসা করে। এর কারণ হলো তাদের থার্মাল ভেলোসিটি, তাপীয় বেগ। যে কোনো পদার্থের মধ্যে কিছু না কিছু পরিমাণ তাপ শক্তি আছে, সেই তাপ শক্তি পদার্থের ভিতরে যে কণাগুলি আছে, সেই ইলেকট্রন হোক বা অন্য যে কোনো কণা হোক, তার গতিশক্তির উপরে আছে। ফলে ইলেকট্রনগুলো আমাদের সবসময় এদিকে ওদিকে যাওয়া আসা করতে থাকে। যেমন গ্যাসের অণুগুলা সবসময় এদিকে ওদিকে যাওয়া আসা করতে থাকে, তেমনি মুক্ত ইলেকট্রনগুলা সবসময় এদিকে ওদিকে যাওয়া আসা করতে থাকে। কিন্তু সাধারণ অবস্থাতে ইলেকট্রনগুলা পদার্থের বাইরে বেরোতে পারে না। তার কারণ পদার্থের যখনই বাইরে বেরোনোর জন্য তারা বাউন্ডারিতে পৌঁছায় ইলেকট্রনগুলি, তখন পিছনের দিকে যে ক্যাটায়নসগুলি আছে, সেই ক্যাটায়নগুলি এই ইলেকট্রনটার উপর পিছনের দিকে একটি লব্ধি বল প্রয়োগ করবে। ফলে ইলেকট্রনটি সাধারণ অবস্থাতে ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বেরোতে পারে না। বা যদি ধাতব পৃষ্ঠ থেকে সামান্য পরিমাণ বাইরেও বেরিয়ে যায়, তাহলে ধাতব পৃষ্ঠটা কি হবে? ধনাত্মক হবে, এবং ইলেকট্রন এবং ধনাত্মক ধাতব পৃষ্ঠের মধ্যে আকর্ষণ হবে। সেই আকর্ষণ বলের জন্য ইলেকট্রন পুনরায় ধাতব পৃষ্ঠের উপর পড়বে। এই জন্য আমাদের সাধারণ অবস্থাতে কোনো ধাতব পদার্থ থেকে, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিজের থেকে বেরাতে পারে না। কিন্তু আমরা বিশেষ উপায়ে ইলেকট্রনকে বাইরে বের করতে পারি। তো এই যে ইলেকট্রন নিঃসরণের অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এখানে আমি চারটি কথা বলছি। প্রথমত হলো তাপীয় আয়ন নিঃসরণ বা তাপীয় ইলেকট্রন নিঃসরণ। আমরা ইলেকট্রনগুলোকে যথেষ্ট পরিমাণ তাপ শক্তি দিই, যদি তাপ শক্তি বেশি হয় ইলেকট্রনগুলির গতিবেগ বেশি হবে, এবং গতিবেগ বেশি থাকার দরুন ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠের বাইরে বেরিয়ে যাবে। এই যে পিছনের দিকে যে অ্যাট্রাকশন ফোর্স, সেই অ্যাট্রাকশন ফোর্স অতিক্রম করে বাইরে বেরিয়ে যাবে। এর ফলে যে ইলেকট্রন নিঃসরণ হয় তাকে বলা হয় তাপীয় ইলেকট্রন নিঃসরণ। এরপরে হলো ক্ষেত্র নিঃসরণ। ক্ষেত্র নিঃসরণ, যদি কোনো একটা ধাতব পদার্থকে যথেষ্ট শক্তিশালী ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ধরো এখানে আমি প্লাস আধানগ্রস্ত বস্তু একটা রেখে দিলাম, সেই প্লাস আধানগ্রস্ত বস্তুটি কি করবে? ইলেকট্রনটাকে আকর্ষণ করবে। যদি এদিকের আকর্ষণ বল F1 আর পিছন দিকের আকর্ষণ বল F2 এর মধ্যে F1 বেশি হয়, তাহলে ইলেকট্রনটি ধাতব পৃষ্ঠের বাইরে বেরিয়ে যাবে। এই ধরনের নিঃসরণকে বলা হয় ক্ষেত্র নিঃসরণ। এরপরে নেক্সট যেটা, সেটা হলো আমাদের গৌণ নিঃসরণ, সেকেন্ডারি এমিশন। গৌণ নিঃসরণ জিনিসটা কি না, তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন বা অন্য কণা দ্বারা কোন একটা মেটালিক সারফেসকে আঘাত করা হলে ইলেকট্রন বাইরে বেরোতে পারে। এই ধরনের যে নিঃসরণ, এটাকে বলা হয় গৌণ নিঃসরণ। এরপর আমাদের লাস্ট যেটা আমাদের এই চ্যাপ্টারের পড়ার, সেটা হলো আলোক তড়িৎ নিঃসরণ। আলোক ফোটো ইলেকট্রিক এমিশন, আলোক তড়িৎ নিঃসরণ বা আলোকীয় নিঃসরণ বলি। কোন একটা মেটালিক সারফেসের উপর
একটি নির্দিষ্ট কম্পাঙ্ক বা তার চাইতে বেশি কম্পাঙ্কে যদি আলো ফেলা হয় তাহলে দেখা যায় ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। এই ধরনের ইলেকট্রন নিঃসরণটাকে বলা হবে আলোকীয় নিঃসরণ। এবং এখানে যেহেতু ইলেকট্রন নিঃসরণটা আলোর জন্য ঘটছে এবং ইলেকট্রনকে আমরা যদি কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে গতিশীল করি তাহলে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। সেই সংক্রান্ত চ্যাপ্টার হলো আমাদের আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এমিশন। তো যাক, আমরা আলোক তড়িৎ ক্রিয়া পড়ার আগে, আলোক তড়িৎ ক্রিয়া শুরু করার আগে কিছু বেসিক ডেফিনেশন, বেসিক জিনিস আমাদের পড়তে হবে। তার মধ্যে প্রথমত হলো ওয়ার্ক ফাংশন। প্রথমত হলো ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। এটাকে আমরা W0 বা অনেক বইয়ে এটাকে φ0 দিয়ে লেখা হয়, আমরা W0 দিয়ে লিখছি। কার্য অপেক্ষক হলো যে কোনো একটা ধাতব পৃষ্ঠ থেকে একটি ইলেকট্রনকে বাইরে বের করতে ন্যূনতম যে পরিমাণ শক্তির প্রয়োজন, ন্যূনতম যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকেই ধাতুটির কার্য অপেক্ষক বলে। যেমন ধরো আমাদের কাছে এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে পরিমাণ শক্তির দরকার হলো সেটা 2 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনটাকে জাস্ট আমরা ধাতব পৃষ্ঠের বাইরে নিয়ে গেলাম, এরপরে কিন্তু বাইরে বেরালো, ইলেকট্রনটা কিন্তু বাইরে বেরিয়ে স্থির অবস্থায় আছে, অর্থাৎ এর মধ্যে কোনো গতিশক্তি নাই। এখানে যে পরিমাণ শক্তি প্রোভাইড করতে হয়েছে সেটা হলো 2 ইলেকট্রন ভোল্ট। আবার এই মেটালিক সারফেসটারে এখান থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করতে গেলে ধরো যে পরিমাণ শক্তি দিতে হয়েছে সেটা 4 ইলেকট্রন ভোল্ট। এখানেও ইলেকট্রনটা বেরানোর পর তার গতিবেগ 0 আছে। তেমনি আরেকটা ইলেকট্রনকে আমরা এখান থেকে বের করছি, জাস্ট ধাতব পৃষ্ঠের বাইরে বের করতে এখানে শক্তি লাগছে আমাদের 10 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে এই ধাতব পৃষ্ঠ থেকে একটা ইলেকট্রনকে বাইরে বের করতে মিনিমাম যে শক্তির প্রয়োজন সেটা কতটা, না 2 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এই ধাতুটির কার্য অপেক্ষক হলো 2 ইলেকট্রন ভোল্ট। এই ধাতুটির কার্য অপেক্ষক হলো 2 ইলেকট্রন ভোল্ট। 1 eV সমান কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো ধাতুর কার্য অপেক্ষক ধাতুর প্রকৃতির উপর এবং উষ্ণতার উপর নির্ভর করে। ধাতুর প্রকৃতির উপর এবং উষ্ণতার উপর নির্ভর করে। অর্থাৎ যদি আমরা কোন একটা ধাতব পদার্থকে তার যতটা কার্য অপেক্ষক ঠিক তত পরিমাণ শক্তি দিই, তাহলে ধাতব পৃষ্ঠের জাস্ট নিচে যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি ধাতব পৃষ্ঠের জাস্ট উপরে উঠবে। এই যে ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠের জাস্ট নিচে আছে, একে 2 ইলেকট্রন ভোল্ট আমরা শক্তি দিলাম, তাহলে ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠের জাস্ট বাইরে আছে। এইখানে দেখো এই ইলেকট্রনটা যেহেতু ধাতব পদার্থের অনেকটা ভিতরে আছে, তাই এটাকে বাইরে বেরাতে 4 ইলেকট্রন ভোল্ট শক্তি দিতে হয়েছে। মানে আমরা এটাকে এরকম ভাবতে পারি যে এই ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠের জাস্ট নিচে পৌঁছিতে, এখান থেকে এখানে পৌঁছিতে শক্তি খরচ হয়েছে 2 ইলেকট্রন ভোল্ট, আর এখান থেকে ধাতব পৃষ্ঠের বাইরে বেরাতে শক্তি খরচ হয়েছে 2 ইলেকট্রন ভোল্ট। তেমনি এই ইলেকট্রনটার ক্ষেত্রে এখান থেকে জাস্ট ধাতব পৃষ্ঠের নিচে পৌঁছিতে শক্তি খরচ হয়েছে 8 ইলেকট্রন ভোল্ট, এবং ধাতব পৃষ্ঠের জাস্ট বাইরে বেরাতে শক্তি খরচ হয়েছে 2 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এখানে যে 3টে ইলেকট্রন বললাম তার মধ্যে মিনিমাম শক্তি খরচ করেছে এই ইলেকট্রনটি, এবং অর্থাৎ তার জন্য আমরা বলবো এই ধাতুটির কার্য অপেক্ষক 2 ইলেকট্রন ভোল্ট। ওকে, এখানে ভুল লিখেছি। 1 eV সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এরপর আমরা যে সমস্ত ধাতু নিয়ে পড়াশোনা করি তার মধ্যে প্লাটিনামের কার্য অপেক্ষক হলো সবচাইতে বেশি, এর কার্য অপেক্ষক হলো 5.65 eV, এবং সবচেয়ে কম হলো সিজিএমের, এর কার্য অপেক্ষক W0 সমান 2.14 eV। এরপর আলোক তড়িৎ ক্রিয়ার নেক্সট অংশে যেটা আমরা পড়ছি সেটা হলো ফোটন। আমাদের আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো যত বড় হয় তত বেশি কমপ্লিকেটেড হয়। তো এখানে আমরা যখন
আমরা আলোর যখন রে অপটিক্স পড়েছিলাম সেখানে, বা হাইগেন্সের নীতি পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে আলো তরঙ্গ। পরবর্তীকালে কিছু ঘটনা যেমন ক্রম্পটন ইফেক্ট, এক্স রে উৎপাদন, তার সাথে আলোক তড়িৎ ক্রিয়া যখন পড়া হয়, তখন দেখা যায় যে আলোকে যদি আমরা ধরি যে এটা তরঙ্গ, তাহলে এই ঘটনাগুলো সঠিকভাবে এক্সপ্লেন করা যায় না। তখন আইনস্টাইন ধরেছিলেন যে আলো হলো কিছু ক্ষুদ্র এনার্জি প্যাকেটের স্রোত, ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জি প্যাকেটের স্রোত। এই যে এনার্জির প্যাকেট, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জির প্যাকেট, এই এনার্জির প্যাকেটগুলোকে বলা হয়েছিল ফোটন। এই এনার্জির প্যাকেটগুলোকে বলা হয়েছিল ফোটন। যখন আলো কোন একটি মাধ্যমের মধ্য দিয়ে যায়, সেখানে প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই সমস্ত ঘটনাগুলো ঘটে, অর্থাৎ কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, তখন সেই ঘটনাগুলোকে ব্যাখ্যা করার সময় আলোকে আমরা তরঙ্গ হিসাবে ধরি। এবং এবং যখন আমাদের আলো কোনো একটি ধাতব পৃষ্ঠের উপর পড়ে, কোনো ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়, বা কোনো একটা মেটালিক সারফেসের সাথে সংঘর্ষ হয়, তখন আলোকে ফোটন কণার স্রোত হিসাবে ধরা হয়। আমাদের ধরা হয় আমাদের আমাদের এই নেচার, এই প্রকৃতি দুটা জিনিস দিয়ে তৈরি, একটা হলো ম্যাটার, একটা হলো রেডিয়েশন, পদার্থ এবং শক্তি। তো আমাদের সায়েন্সে বরাবরই এটা টার্গেট আছে যে ইউনিভার্সের এই যে শক্তি আর পদার্থ দুটা একই জিনিস। একটা পদার্থ হয়তো কোনো একটা জিনিসকে আমরা একরকম ভাবে যখন দেখছি, তখন সেটা পদার্থের নিয়ে আচরণ করছে, এবং সেটাকে যখন অন্য কেউ দেখছে বা অন্য দৃষ্টিকোণে যখন দেখা হচ্ছে, তখন সেটা শক্তির নিয়ে আচরণ করছে। এরকমের একটা আমাদের ধারণা আছে, বা ধারণা এরকম তৈরি হয়েছিল ধীরে ধীরে। এখানে এখানে আমাদের সেই বিষয়ে আইনস্টাইনের স্বীকার্য, উনি E=mc² যে সমীকরণ, তার সাহায্যে দেখিয়েছিলেন যে শক্তিকে এনার্জি এবং এনার্জিকে শক্তিতে ট্রান্সফার করা সম্ভব। এবং আলোর ক্ষেত্রেও সে এরকমই ঘটনা ঘটেছিল। আলোর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল আমাদের। আলোকে কিছু সায়েন্টিস্ট বলছিলেন যে আলো হলো তরঙ্গ, আবার কিছু জন বলছিলেন যে আলো হলো কণা। তখন আইনস্টাইন এসে এই পুরো ব্যাপারটাকে মিটমাট করেছিলেন এবং বলেছিলেন যে আলো যখন কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে, তখন সে তরঙ্গের মতন আচরণ করবে, কিন্তু কোনো একটা মেটালিক সারফেস বা কোনো একটা ইলেকট্রন বা কোনো একটা পার্টিকেলের সাথে সংঘর্ষ করবে, তখন সে ফোটন কণার মতো আচরণ করবে। এবং এই যে ফোটন কণা, এই ফোটন কণার প্রপার্টি কিছু নির্দিষ্ট করা হয়। এই ফোটন কণার প্রপার্টি প্রথমত হইল যে প্রতিটি ফোটন কণার প্রতিটি ফোটন কণার শক্তি, প্রতিটি ফোটনের শক্তি E সমান এইচ নিউ। এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং নিউ হলো আমাদের ওই যে আলো, সেই আলোর কম্পাঙ্ক। নিউ হলো কম্পাঙ্ক। প্রতিটি ফোটনের শক্তি E সমান এইচ নিউ। এবং ফোটনের শক্তি আছে এবং এর ভরবেগ আছে। ভরবেগ P সমান E/c সমান এইচ নিউ বাই সি। আবার জানি আমরা ল্যামডা সমান সি বাই নিউ, তাহলে এটাকে লিখতে পারি আমরা এইচ বাই ল্যামডা। পি সমান এইচ বাই ল্যামডা। এটা হলো প্রতিটি ফোটনের ভরবেগ। আমাদের প্রতিটি ফোটন আলোর গতিবেগের সমান গতিবেগে গতিশীল হয়, অর্থাৎ শূন্য মাধ্যমে প্রতিটি ফোটনের গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রতিটি ফোটনের স্থির ভর বা রেস্ট মাস 0 এবং আধান 0। এবং 4 নম্বর, যখন আমাদের আলো কোনো ধাতব পৃষ্ঠ বা ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে, তখন ফোটন কণার স্রোতের রূপ আচরণ করে, স্রোতের নেই আচরণ করে। আমাদের ভরের মতো যে ভরের মতো আমাদের যে ফোটন কণার, যেমন কোনো কণা, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার পূর্বে 5টা ইলেকট্রন থাকে, তার রাসায়নিক বিক্রিয়ার পরবর্তী 5টা ইলেকট্রন থাকবে, কিন্তু ফোটনের ক্ষেত্রে এই কনজারভেশন লটা হোল্ড করে না। কিন্তু এখানে ভরবেগ এবং গতিশক্তির সংরক্ষণ সূত্র কাজ করে।
আমাদের এই ফোটন চিত্র থেকে এই ফোটনের যে প্রপার্টিজ, এই সমস্ত প্রপার্টিজ থেকে আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা করেন। তো আলোক তড়িৎ ক্রিয়াতে কি ঘটনা ঘটছে না, লেনার্ড এবং হলবাচ, লেনার্ড, আমাদের বই শুধু লেনার্ডই লেখা আছে, লেনার্ড এবং হলবাচ একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্টটা কি না, একটা একটা আমাদের টিউবের মধ্যে একটা ক্যাথোড নেওয়া হয়েছিল, একটা ধাতব পদার্থ নেওয়া হয়েছিল, একটা অ্যানোড নেওয়া হয়েছিল। তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করার জন্য একটি মাইক্রো এম্পিয়ারকে লাগানো হয়েছিল, বিভব প্রবোধ পরিমাপ করার জন্য একটি ভোল্ট মিটারকে লাগানো হয়েছিল, এবং এদের মাঝে আমাদের একটা তড়িৎ উৎসকে লাগানো হয়েছিল। তড়িৎ উৎসকে লাগানো হয়েছিল। এটা হলো রিওস্টেট, এটা হলো আমাদের রিওস্টেট, বা এটাও তুমি বলতে পারো পটেনশিওমিটার বটে। এখানে রিওস্টেটকে বিভিন্ন রিওস্টেটের যে জকি, সেই জকির বিভিন্ন জকি দিয়ে বিভিন্ন জায়গায় টাচ করে করে আমরা বিভিন্ন পোটেনশিয়াল নিতে পারি, বিভিন্ন পরিমাণ বিভব প্রভেদ নিতে পারি। এখানে একটা কমিউটেটর লাগানো থাকে, যার সাহায্যে এই যে অ্যানোড এবং ক্যাথোডের মাঝের বিভব প্রভেদটার অভিমুখ পরিবর্তন করা যায়। যাক, এখন আমাদের এই কেসটাতে এখন আমরা যেরকম ডায়াগ্রাম আঁকিছি, তাতে এই প্রান্তটা পজিটিভ আর এই প্রান্তটা নেগেটিভ। তাহলে আমাদের কোনটা ক্যাথোড, এইটা হলো ক্যাথোড, আর এটা হলো আমাদের অ্যানোড। অ্যানোডকে ধনাত্মক এবং ক্যাথোডকে ঋণাত্মক আধান দেওয়া হলো। এখানে একটা কোয়ার্জের জানলা দিয়ে আলো ফেলা হচ্ছিল, কোয়ার্জের জানলা দিয়ে আলো ফেলা হচ্ছিল, এবং আলো ফেলার ফলে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হচ্ছিল, এবং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক দেখা হচ্ছিল, যে ভি কে পরিবর্তন করলে আয়ের কিরকম পরিবর্তন হচ্ছিল। তাছাড়া এখানে ইন্টেন্সিটি, এখানে আলোর যে তীব্রতা, সেই তীব্রতা পরিবর্তন করা হলে কারেন্টের কিরূপ পরিবর্তন হচ্ছিল। বা এখানে আমরা যদি যে আলোটা ফেলা হয়েছিল তার যদি কম্পাঙ্ক বা তার যদি বর্ণ পরিবর্তন করি, অর্থাৎ আলাদা আলাদা বর্ণের আলো যদি ফেলা হয়, সেক্ষেত্রে আই ভার্সেস বি গ্রাফগুলো কিরকম হচ্ছিল, এই জিনিসগুলো দেখা হয়েছিল। এবং সেগুলো আমাদের এই আলোর সনাতন যে তরঙ্গ তত্ত্ব, সেই তত্ত্ব থেকে ব্যাখ্যা করা যাচ্ছিল না। এবং সেই জিনিসগুলোকে, এখানে যে রেজাল্টগুলো পাওয়া যাবে, সেই রেজাল্টগুলোকে ব্যাখ্যা করার জন্য আইনস্টাইন তার বিখ্যাত আলোক তড়িৎ সমীকরণ দেন। যাই হোক, এই লেনার্ড এবং হলওয়াচের এক্সপেরিমেন্টটা আমরা একটু পরে পড়ছি। তার আগে আমরা এই আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত যে সমীকরণটা দিয়েছিল সেটা আমরা একটু জানি নিই। তারপরে আমরা এইখানে যে লেনার্ড এবং হলওয়াচের যে এক্সপেরিমেন্ট আছে তার রেজাল্ট গুলোকে এক্সপ্লেন করব। তো যাক, তো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বা আচ্ছা, এরপর আমরা যেটা পড়ছি সেটা হলো আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের স্বীকার্য এবং আলোক তড়িৎ সমীকরণ। তো আমাদের আলোক তড়িৎ ক্রিয়া যখন সনাতন তরঙ্গ আলোক তরঙ্গ ধর্ম থেকে ব্যাখ্যা করা যাচ্ছিল না, তখন আইনস্টাইন আলোকে ফোটন কণার স্রোত রূপে ধরে নিয়ে উনি কিছু স্বীকার্য ধরলেন, তারপর আলোক তড়িৎ সমীকরণ প্রতিষ্ঠা করলেন, এবং সেখান থেকে লেনার্ড এবং হলওয়াচের এক্সপেরিমেন্টের যে রেজাল্ট, সেগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করেছিলেন। এবং সেই জায়গা থেকেই কনসেপ্টটা এসেছিল যে আলো হলো ফোটন কণার স্রোত। তো লেনার্ড এবং হলওয়াচের এক্সপেরিমেন্ট আমরা পরে করছি, যদিও বইয়ে এটা আগে আছে, কিন্তু আমরা পরে করছি যাতে বুঝতে একটু সুবিধা হয়। তো আইনস্টাইনের স্বীকার্যতে বলা হয়েছিল যে আলো যখন কোনো একটা মেটালিক সারফেস, কোনো একটা ধাতব পদার্থের সাথে সংঘর্ষ হয় আলোর, তখন সেটা ফোটন কণার স্রোতের মতো আচরণ করে। প্রতিটি ফোটন কণার শক্তি ই সমান এইচ নিউ, যেখানে এইচ হলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আর নিউ হলো আপতিত আলোর কম্পাঙ্ক, বা নিউটা হলো
নিউটার উপরে নির্ভর করছে আমাদের কি আলোর বর্ণ, তাহলে আলোর বর্ণের উপর নির্ভর করছে। তাছাড়া আমাদের বলা হলো যে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেটা 1:1, অর্থাৎ একটি ইলেকট্রনের সাথে একটি ফোটনের সংঘর্ষ হয়। এমনি কোনোদিনই হয় না যে দুটো ফোটন মিলে একটা ইলেকট্রনের সাথে ধাক্কা এলো, বা একটা ফোটনে দুটো ইলেকট্রনকে ধাক্কা দিল, এরকম হয় না। হয় কি না, একটা ফোটন ভার্সেস একটা ইলেকট্রন, একটা ফোটন ভার্সেস একটা ইলেকট্রন, এবং সংঘর্ষ হলে স্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংঘর্ষে আমাদের গতিশক্তি এবং ভরবেগ সংরক্ষিত থাকে। একটা ফোটন ভার্সেস একটা ইলেকট্রনের সংঘর্ষ, এই সংঘর্ষের ফল প্রথমত এর ফল দুটা হতে পারে। যদি আপতিত ফোটনের শক্তি ধাতুর কার্য অপেক্ষকের চাইতে কম হয়, আপতিত ফোটনের শক্তি ধাতুর কার্য অপেক্ষকের থেকে কম হয়, তাহলে ধাতব পদার্থটা সেই ফোটনটাকে শোষণ করবে নাই, ফোটনটা প্রতিফলিত হয়নি, ফেরত যাবে। দ্বিতীয় অপশন হলো, যদি আপতিত ফোটনের শক্তি ধাতুর কার্য অপেক্ষকের চাইতে বেশি হয়, আপতিত ফোটনের শক্তি ধাতুর কার্য অপেক্ষকের চাইতে বেশি হয়, তাহলে এই ফোটনটা, যে ফোটনটা পড়লো একটা ইলেকট্রনের সাথে ধাক্কা এলো, ইলেকট্রনটা ফোটনের সমস্ত শক্তি গ্রহণ করলো এবং ফোটনটা অবলুপ্ত হইলো। ইলেকট্রনটা যে শক্তি গ্রহণ করবে সেই শক্তি দুটা কাজে ব্যয় হবে। এক, সেই এখানে যে শক্তিটা আমাদের ইলেকট্রনটা গ্রহণ করবে সেই শক্তিটা দুটো কাজে ব্যয় হবে। প্রথমত, কিছু পরিমাণ শক্তি ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠের বাইরে, ধাতব পৃষ্ঠের বাইরে আনার জন্য মিনিমাম W0 পরিমাণ শক্তি ব্যয়িত হবে। মিনিমাম W0 পরিমাণ শক্তি ব্যয়িত হবে। যদি অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্ট শক্তি অবশিষ্ট শক্তি ইলেকট্রনটির গতিশক্তিতে রূপান্তরিত হবে। সেই গতিশক্তিটা হলো ই ম্যাক্স। দেখো আমি এরকম বলছি জিনিসটা, যে ধরো আমাদের একটা ইলেকট্রন, এখানে যে ইকুয়েশনটা তৈরি হয়েছে সেই ইলেকট্রনটা হইলো সেখানে যে ইলেকট্রনটা নিচে সেটা জাস্ট ধাতব পৃষ্ঠের বাইরে আছে, নিচে আছে, জাস্ট নিচে আছে। এইখানে একটা 10 ইলেকট্রন ভোল্টের একটা ফোটন পড়লো। এখানে যে ধাতুটা আছে সেই ধাতুটার কার্য অপেক্ষক হলো আমাদের 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ইলেকট্রনটা প্রথমে 4 ইলেকট্রন ভোল্টের ভোল্ট শক্তি ব্যয় করবে ধাতব পৃষ্ঠের বাইরে বেরানোর জন্য। বাকি যেটা বাকি থাকবে, বাকি কতটা বাকি থাকছে, 6 ইলেকট্রন ভোল্ট, এটা ইলেকট্রনটার গতিশক্তিতে রূপান্তরিত হবে। যদি এখানে আমাদের এই ইলেকট্রনটার উপর যদি একটা আলো আসনে পড়ে যার শক্তি হলো 3 ইলেকট্রন ভোল্ট, এবং আমরা এখানে যে ধাতুটা নিয়েছি তার কার্য অপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট, তাহলে এখানে ইলেকট্রনটা যদি 3 ইলেকট্রন ভোল্টের ফোটনটাকে গ্রহণ করে, তাহলে কিন্তু সে ধাতব পৃষ্ঠের বাইরে বেরাতে পারবে না, কারণ মিনিমাম শক্তি কত হলো দরকার, 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রনটা সেই ফোটনটাকে গ্রহণই করতে পারবে না। এমন কোনো ব্যাপার নয় যে 3 ইলেকট্রন ভোল্টে অর্ধেকটা গেল আর বাকি 3 ইলেকট্রন ভোল্টে অর্ধেকটা বাইরে বেরিয়ে গেল, এরকম হয় না। হলে যদি ইলেকট্রনটা ফোটনটাকে গ্রহণ করে, ফোটনের শক্তি গ্রহণ করে, তাহলে ইলেকট্রনটা বাইরে বেরাবে, কি বেরাতেই হবে। তাহলে বাইরে বেরাতেই হবে, তাহলে তাহলে আমাদের সেইরকম ফোটনের শক্তি গ্রহণ করবে, যে যতটা গ্রহণ করলে ইলেকট্রনটা যতটা শক্তি নিলে সে ধাতব পৃষ্ঠের বাইরে বেরাতে পারবে, কারণ তাকে ফোটনের শক্তি নিলেই বাইরে বেরাতে হবে। যাই হোক, তাহলে 3 ইলেকট্রন ভোল্টের জন্য আমাদের ফোটো ইলেকট্রিক ইফেক্টটা ঘটবে না। তাহলে এখানে যে ফোটনটা পড়ছে তার শক্তি কত, 10 ইলেকট্রন ভোল্ট। প্রথমে 4 ইলেকট্রন ভোল্ট খরচ হয়ে গেল, 4 ইলেকট্রন ভোল্ট খরচ হয়ে গেল, 4 ইলেকট্রন ভোল্ট খরচ হয়ে গেল কিসের হচ্ছে না, কার্য অপেক্ষকের অতটা, প্লাস বাকি যেটা বাঁচে থাকলো সেটা হলো ইলেকট্রনটার গতিশক্তি। তাহলে আপতিত ফোটনের গতিশক্তি কত, এইচ নিউ, ধাতুর কার্য অপেক্ষক কত, W0, আর যে ইলেকট্রনটা বের আছে তার গতিশক্তি কত, ই, তার গতিশক্তি ই। এবারে দেখো আমাদের যে 10 ইলেকট্রন ভোল্টের যে ফোটনটা পড়ছে সেটা বিভিন্ন ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, বিভিন্ন ইলেকট্রনের সাথে সংঘর্ষ হচ্ছে। একটা ইলেকট্রন হচ্ছে, কিন্তু গাদা গাদা আমাদের ফোটন পড়ছে এবং গাদা গাদা ইলেকট্রন বাইরে বেরাচ্ছে।
একটা দেখা যায় যে যতগুলো ফোটন পড়ছে তার 1% ইলেকট্রন বের আছে। আসলে 99% ফোটন আর ইলেকট্রনের সংঘর্ষই হয় না, সেখানে প্রতিফলন প্রতিসরণ এই সমস্ত যে ইফেক্ট, এই সমস্ত যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ঘটে। তো যাই হোক, একটা এইখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এইখানে বের আইলো, কত খরচ হয়েছে? না 4 ইলেকট্রন ভোল্ট। বাঁচলো কত? বাঁচলো কতটা? 6 ইলেকট্রন ভোল্ট। এখন এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানের ইলেকট্রনটা এইখান থেকে এইখানে বেরাতে বেশি শক্তি খরচ হবে। ধরো এইটা খরচ হলো কত? 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে যে ইলেকট্রনটা বাইরে বের এলো তার গতি শক্তি কত? 4 ইলেকট্রন ভোল্ট। এইখানে আমাদের ইলেকট্রনটা আছে, এইটার ধাতব পৃষ্ঠের বাইরে জাস্ট বাইরে বেরাতে কত শক্তি খরচ হচ্ছে? না ধরো আমাদের শক্তি খরচ হচ্ছে 6 হলো। তাহলে এখান থেকে জাস্ট বাইরে বেরাতে 6 আর 4 10, এখান থেকে বাইরে বেরোতে ধরো 8 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রনের গতিশক্তি কত হইলো? 2 ইলেকট্রন ভোল্ট। আরো তো ভিতরে ইলেকট্রনটা আছে, এখান থেকে এইখানে বেরাতে শক্তি খরচ কত হয়েছে? 10 ইলেকট্রন ভোল্ট। তাহলে যে ইলেকট্রনটা বের আছে সেই ইলেকট্রনটার গতিশক্তি হইলো 0। তাহলে দেখো, তাহলে যে ইলেকট্রনটা বের আছে তার গতিশক্তি কত? 4 ইলেকট্রন ভোল্ট হতে পারে, 6 ইলেকট্রন ভোল্ট হতে পারে, 4 ইলেকট্রন ভোল্ট হতে পারে, 2 ইলেকট্রন ভোল্ট হতে পারে, 0 হতে পারে। 6 ইলেকট্রন ভোল্টটা কখন হবে? যদি ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠের জাস্ট নিচটায় আছে, জাস্ট ধাতব পৃষ্ঠের জাস্ট নিচটায় আছে, ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠের বাইরে বেরানোর জন্য কার্য অপেক্ষকের অতটা শক্তি ব্যয় করতে হয়, তাইলে আমাদের যে ইলেকট্রনটা বেরাবে তার গতিশক্তিটা সর্বোচ্চ হবে। তাইলে এখানে আমাদের এই ইকুয়েশনটা কোনটার জন্য? এই কেসটার জন্য। এবং এইখানে যে ইলেকট্রনটা বেড়ে আছে, যতগুলো ইলেকট্রন বেড়ে আছে তার মধ্যে এখানে দেখো একটা ইলেকট্রন, দুটা, তিনটা, চারটে ইলেকট্রনের মধ্যে এই প্রথমে 6 ইলেকট্রন ভোল্ট যেটা লিখেছিলি এইটাই হলো সর্বোচ্চ গতিশক্তি। তাই এখানে আমরা ই ম্যাক্স লিখবো, ই ম্যাক্স লিখবো। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হবে আমাদের আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এর আরো অনেক রূপ আছে, এর আরো অনেক রূপ আছে, তো ধীরে ধীরে এক একটা করে বলা হবে। যাই হোক, এই হলো আলো আইনস্টাইনের আলোক তড়িতে, আইনস্টাইন স্বীকার্য আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইন স্বীকার্য। এরপরে আমরা এই যে লাস্টের যে পয়েন্টটা বললাম এই পয়েন্টটাকে আর একটা উপায়ে বলবো। এখানে আমাদের বারবার বলা হচ্ছে যে ইলেকট্রন, একটি ইলেকট্রনের সাথে একটি ফোটনের সংঘর্ষ হয়, এবং যদি আপত্য ফোটনের শক্তি ধাতুর কার্য অপেক্ষকের থেকে কম হয় তাহলে ইলেকট্রনটা কোনো শক্তি গ্রহণ করবে না, এবং আপত্য ফোটনের শক্তি যদি ধাতুর কার্য অপেক্ষকের চাইতে বেশি হয় তাহলে ইলেকট্রনটা ফোটনটা শক্তি গ্রহণ করবে। এবং যদি ইলেকট্রনটা ফোটনের শক্তিটা গ্রহণ করে তাহলে সেই ইলেকট্রনটা ফোটনের শক্তিটা গ্রহণ করে নিয়ে সেটাকে তিন ভাগে ভাগ, তিনটা কাজে লাগাবে। তিনটা কাজ কি কি? না ধরো ইলেকট্রনটা এখানে আছে, যে পরিমাণ শক্তি পাইল সেই শক্তি নিয়ে প্রথমে একটা অংশ ব্যয় করল জাস্ট ধাতব পৃষ্ঠের নিচে নামার জন্য, এখান থেকে এইখানে যাওয়ার জন্য। ধরো এই শক্তি ছিল 5, একটা অংশ ধাতব পৃষ্ঠের বাইরে বেরানোর জন্য, এটা হলো কার্য অপেক্ষক। আর যদি বাঁচিয়ে থাকে সেটা হলো ই ম্যাক্স, সেটা হলো তার গতিশক্তি ই, সেটা হলো তার গতিশক্তি ই। তাহলে আপত্য ফোটনের শক্তি যদি এইচ মিউ হয়, আপতিত ফোটনের শক্তি যদি এইচ মিউ হয় তাহলে এইচ মিউ সমান হল W0 প্লাস 5 প্লাস ই। তাহলে ই সমান কত? না ই সমান হল এইচ মিউ মাইনাস W0 প্লাস 5। দেখো আমাদের একটা ইলেকট্রন, এক নম্বর ইলেকট্রনটা এইখান থেকে এইখানে যাচ্ছে, এর জন্য ব্যয়িত শক্তি হলো 6 ইলেকট্রন। একটা ইলেকট্রন এখানে আছে, এখান থেকে এইখানে যদি যায় ধরো 4 ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে যাচ্ছে, ধাতব পৃষ্ঠের নিচেই আছে, ধাতব পৃষ্ঠের মধ্যেই আছে, এখনো বাইরে বেরোয় না, এর জন্য ব্যয়িত শক্তি হলো 2 ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রন জাস্ট এখানেই আছে, অর্থাৎ ধাতব পৃষ্ঠের নিচে নামতে এখানে ব্যয়িত শক্তি কত হলো? 0। তাহলে ফাইয়ের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কিন্তু ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বেরোতে প্রত্যেকবার কিন্তু ঠিক ওই W0 পরিমাণ শক্তি শক্তি লাগছে থাকে। তাহলে ফাইয়ের মিনিমাম ভ্যালু কখন হবে? যদি ইলেকট্রনটা আমাদের ধাতব পৃষ্ঠের জাস্ট নিচে থাকে, অর্থাৎ ফাইয়ের মিনিমাম ভ্যালু হবে 0, ফাই
মিনিমাম সমান 0, এবং এইটা যদি মিনিমাম হয় তাহলে বিয়োগফলটা কি হবে, ম্যাক্সিমাম। তার জন্য ইম্যাক্স লেখা হয়েছে, ইম্যাক্স সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। এই কেসটা কোনটা, না ইলেকট্রনটা জাস্ট ধাতব পৃষ্ঠের নিচে আছে, ইলেকট্রনটা জাস্ট ধাতব পৃষ্ঠের নিচে আছে। তাহলে এখানে আমাদের যে সমস্ত ইলেকট্রনগুলো বের আছে, সেই ইলেকট্রনটাগুলোর গতিবেগ কত থেকে কতর মধ্যে, না ইলেকট্রনের গতিবেগ 0 থেকে ই ম্যাক্স এর মধ্যে। 0 লেস দেন ইকুয়াল টু ই, লেস দেন ইকুয়াল টু ই ম্যাক্স এর মধ্যে যে ইলেকট্রনগুলো বের আছে, সেই ইলেকট্রনগুলার কিছুগুলার গতিবেগ কত হবে, 0 হবে, কিছুগুলার গতিবেগ ই ম্যাক্স হবে। এবং আমাদের এই ইকুয়েশনটা সেই ইলেকট্রনটার ইকুয়েশন যে ইলেকট্রনটা জাস্ট ধাতব পৃষ্ঠের নিচে ছিল, জাস্ট ধাতব পৃষ্ঠের নিচে ছিল। ঠিক আছে, এরপর আমরা নেক্সট একটা জিনিস আলোচনা করি, সেটা হলো আমাদের সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আমাদের আইনস্টাইনের যে স্বীকার্য তাতে বলা হলো যে একটি ফোটনের সাথে একটি ইলেকট্রনের সংঘর্ষ, একটি ফোটনের সাথে একটি ইলেকট্রনের সংঘর্ষ, একটা ফোটনের সাথে একটা ইলেকট্রনেরই হবে। যাই হোক, ধরো আমাদের এখানে একটা ইলেকট্রন আছে, এটা জাস্ট ধাতব পৃষ্ঠে, এখানে আমাদের একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠের বাইরে বের করতে মিনিমাম শক্তি লাগবে 2 ইলেকট্রন ভোল্ট। 2 ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রনটা জাস্ট ধাতব পৃষ্ঠের বাইরে বেরাতে চাইছে, বেরানোর জন্য এনার্জি চাইছে 2 ইলেকট্রন ভোল্ট। এখন যদি আমি এখানে একটা আলো ফেলছি যার শক্তি হলো যেটার ফোটনের শক্তি হলো 1.8 ইভি, তাহলে কিন্তু এখানের ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠের বাইরে বেরাবে না, কারণ ধাতব পৃষ্ঠ থেকে বাইরে বেরানোর জন্য মিনিমাম এনার্জি চাই কত, 1.8 ইভি, সরি 2 ইভি, এবং এখানে যে ফোটনটা পড়ছে তার শক্তি কত, 1.8 ইভি, এবং এই ইলেকট্রনটা একটা ফোটনের শক্তি নিতে পারবে। আর ইলেকট্রনটা যদি ফোটনের শক্তি নেয় তাহলে ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠের বাইরে বেরাতে হবে। কিন্তু যেহেতু দেখছি যে 2 ইলেকট্রন ভোল্ট দরকার, 1.8 ইভি সাপ্লাই আছে, তাহলে সে ইলেকট্রনটা ফোটনের শক্তিটা নিতে পারবে। তাহলে আমাদের এইখানে যদি আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে হয়, তাহলে যে ফোটনটা ফেলতে হবে তার এনার্জি গ্রেটার দেন ইকুয়াল টু 2 ইভি হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 2 ইভি হতে হবে। অর্থাৎ যে ফোটনটা পড়ছে তার মিনিমাম শক্তি হতে হবে 2 ইলেকট্রন ভোল্ট, এবং শক্তি ই সমান কত, এইচ নিউ। তাহলে এটা মিনিমাম কম্পাঙ্ক থাকবে, সেই মিনিমাম কম্পাঙ্কটারই নাম হলো সূচনা কম্পাঙ্ক। সূচনা কম্পাঙ্ক হলো এমন একটা কম্পাঙ্ক যে কম্পাঙ্কের নিচের কম কম্পাঙ্কের কোনো আলো ওই ধাতব পৃষ্ঠে পড়লে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না, সেই কম্পাঙ্কটাকে বলা হবে সূচনা কম্পাঙ্ক। এবং আমাদের সূচনা কম্পাঙ্ক মানে হইল যে ধরো আমাদের একটা ইলেকট্রনকে এইখানে এই ধাতুটার কার্য অপেক্ষাকৃত যদি 2 ইভি হয়, 2 ইভি হয়, তাহলে এখানে জাস্ট 2 ইভি এনার্জি দেওয়ার জন্য যতটা শক্তি সম্পন্ন ফোটন দরকার, সেই ফোটনটার কম্পাঙ্কটাকে বলা হবে সূচনা কম্পাঙ্ক। এবং 2 ইভিটা কি বলে, W0 বলে। তাহলে আপতিত ফোটনের শক্তি এইচ নিউ সমান W0, এবং সূচনা কম্পাঙ্কের ক্ষেত্রে নিউ না লিখে নিউ জিরো লিখছি, তাহলে এইচ নিউ জিরো সমান W0, আর নিউ জিরো সমান W0/H। এবং আমরা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন যেটা আছে সেটা এরকম ছিল, এইচ নিউ সমান W0 প্লাস ই ম্যাক্স। এইচ নিউ W0 এর জায়গায় কত লিখবো, না এইচ নিউ জিরো লিখতে পারো প্লাস ই ম্যাক্স। সূচনা কম্পাঙ্ক। তাহলে সূচনা কম্পাঙ্কের কম কম্পাঙ্কের আলো সে তীব্রতা যাই হোক না কেন আমাদের আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারবে। সূচনা কম্পাঙ্ক আছে, তেমনি হলো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। সূচনা কম্পাঙ্কের করসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্যকেই বলা হবে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। যেমন ধরো
নিউ জিরো ল্যামডা জিরো সমান কত, সি বাই নিউ জিরো, ল্যামডা জিরো সমান সি বাই নিউ জিরো। কম্পাঙ্ক যদি কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্য এর চাইতে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোই আলোক তড়িৎ ক্রিয়া ঘটাতে পারবে না। তাহলে এটা হলো আমাদের সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। যদি এখানে আমরা লিখি এরকম এইচ সি বাই ল্যামডা সমান এইচ সি বাই ল্যামডা জিরো প্লাস ই ম্যাক্স, और ई मैक्स समान एच सी बाई लैम्डा বা এইচ সি কমন লাও রইল কত 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা জিরো। এই জিনিসটাকেও বলা হবে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। এখান থেকে অঙ্ক আছে, কিছু উদাহরণে আছে, বইয়ে আছে, সেটা দেখে নেবে। আমি দু একটা অঙ্ক করে দিয়েছি যেগুলো একটু আলাদা রকমের, এগুলো করিস আশা করি। যদি কেউ না করে থাকো, যদি কোনো অঙ্ক আটকে, তাহলে আমার নাম্বারটাতে মেসেজ করবে 7001540739, মেসেজ করবে মানে পরে অঙ্কটা পাঠাই দেবে, আমি করে দেবো। ওকে, চলো সূচনা কম্পাঙ্ক এবং সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে আমরা যে জিনিসটা নিচ্ছি সেটা হলো আমাদের স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব। আমাদের আলোক তড়িৎ ক্রিয়া ঘটানোর সময় যে হলওয়ার্জ আর লিনার্ডের যে এক্সপেরিমেন্ট ছিল, তার সেটআপটা এরকম। তার একটা আমি সিম্পল একটা রূপ নিচ্ছি, যেখানে আমরা পজিটিভ নেগেটিভ করতে পারছি, এটার পোটেনশিয়ালটাকে চেঞ্জ করতে পারছি। আমাদের এদিকটা পজিটিভ দেওয়া আছে, এদিকে নেগেটিভ দেওয়া আছে, প্রয়োজন অনুসারে এখানে নেগেটিভ, এদিকটা পজিটিভ করা যাবে। তাহলে এখান থেকে এটা আলো ফেলা হচ্ছে, যদি আলো ফেলা হয় তাহলে এখান থেকে ইলেকট্রন বেরোবে। সেই ইলেকট্রনগুলোর শক্তি 0 থেকে ই ম্যাক্স এর মধ্যে যে কোনো হতে পারে। যদি অর্থাৎ যদি 100টা ইলেকট্রন বাইরে বেরোয়, তার মধ্যে কিছুগুলোর শক্তি হচ্ছে দুটার শক্তি হলে 0, দুটার শক্তি হলে ই ম্যাক্স, বা একটা শক্তি হলে ই ম্যাক্স, বাকিগুলো আছে মাঝে যে কোনো ভ্যালু হতে পারে। তো এখানে আমরা ধরছি যে গোটা 10-12টা ইলেকট্রন বাইরে বেরাচ্ছে প্রত্যেক সেকেন্ডে। এইখানে ধরো এই ইলেকট্রনটার শক্তি 0, এর শক্তি 2, এর শক্তি 4, এর শক্তি 6, এর শক্তি 8, এর শক্তি 10, গতিশক্তি 10 জুল, মোট কিছু ইত্যাদি, বা গতিবেগ 10 কিছুটা বটে। আমরা যদি এই ভোল্টেজটাকে পজিটিভ করি, এটাকে নেগেটিভ করি, তাহলে দেখা যাচ্ছে হয়তো যে সব ইলেকট্রন এখানে পৌঁছে যাচ্ছে। এই 0 ইলেকট্রন, 0 গতিবেগে যে ইলেকট্রনটা যাচ্ছিল সেটা পৌঁছে যাচ্ছে। এরপরে পজিটিভটা যদি একটু কমায়, তাহলে আকর্ষণটা কি হবে, একটু কমে যাবে। তাহলে হয়তো 0টা পৌঁছেছে, পজিটিভটা একটু কমাইলাম, একটু কম পজিটিভ। আরো একটু যদি কম পজিটিভ করি এই দিকটাকে, তাহলে হয়তো 2টা পৌঁছেছে। এরকম ভাবে পজিটিভটা কমাতে কমাতে যখন 0 হলো, তখন দেখা গেল যে 6 মিটার পার সেকেন্ড বা 6 গতিবেগের থেকে বেশি গতিবেগের যে সমস্ত ইলেকট্রন আছে, 6 গতিবেগের থেকে বেশি গতিবেগের যে সমস্ত ইলেকট্রন আছে, তারা এই আমাদের পজিটিভ আছে মানে এটা হলো এনোডে গিয়ে পৌঁছাতে পারছে। অর্থাৎ আমাদের 3টা ইলেকট্রন পৌঁছাতে পারছে। 6টা কোনক্রমে পৌঁছাচ্ছে, 10টা আরামসে পৌঁছেছে। এইটা হলো ই ম্যাক্স, এই হলো হিরো ইলেকট্রন, আমাদের হিরো পৌঁছবে কি একদম। এরপর আমরা এদিকে নেগেটিভ করছি, মানে কি ব্যাটারিটার পোলারিটিটা চেঞ্জ করে দিচ্ছি, প্লাস মাইনাস চেঞ্জ করে দিচ্ছি। প্লাস মাইনাস চেঞ্জ করে দিলাম, এটা মাইনাস করে দিলাম অল্প, নেগেটিভ বিকর্ষণ করছি। তো এই 6 কোনক্রমে পৌঁছে দিচ্ছিল, আর যখন বিকর্ষণ ছিল না তখন। এখন বিকর্ষণ হওয়ার জন্য কি হবে, যাচ্ছে যাচ্ছে গতিবেগ কমতে 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 দাঁড়াই গেল, তারপরে এদিকে ফেরত চলে এলো। অর্থাৎ 6টা আমাদের পৌঁছিতে পারল না, কিন্তু 8 আর 10 পৌঁছে গেল। 8টুকু নেগেটিভ করলে, 8টা পৌঁছে ছিল একটু নেগেটিভে, কিন্তু এখন আরো নেগেটিভ করার জন্য বিকর্ষণ বাড়িয়ে গেল। 8টা জাস্ট কোনক্রমে পৌঁছিতে পারল না, তাহলে 8টা ফেরত চলে এলো, 8টা পৌঁছে গেল। কিন্তু 10টাতে হিরো ইলেকট্রন সবচেয়ে বেশি গতিশক্তি আছে, যতই পিছন দিকে ঠেলা হোক পৌঁছে যাচ্ছে। 8টুকু নেগেটিভ করে দেওয়া হলো। এবারে দেখা গেল যে 10টা জাস্ট পৌঁছিবে, এতদূর পৌঁছেছে, টাচ করতে পারল না, দিয়ে ফেরত চলে এলো। তাহলে এখানে এই 10টাকে থামানোর জন্য মিনিমাম ধরো ভোল্টেজ লাগিয়েছে -5। -5 ভোল্টে জাস্ট থামিল, পৌঁছিতে পৌঁছিল না। -5 যদি -6 দাও, গ্যারেন্টি পৌঁছিবে আপনি।
তাহলে যে মিনিমাম যে পরিমাণ নেগেটিভ পটেনশিয়াল দিলে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটাও পৌঁছিতে পারছে না, এই নেগেটিভ পাথটাকে টাচ করতে পারছে না, সেইটাকেই বলা হবে আমাদের নিবৃত্তি বিভব, সেটাকে বলা হবে নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভব ডেফিনেশন কি হবে না, আলোক তড়িৎ ক্রিয়ায় অ্যানোডকে সর্বনিম্ন যে পরিমাণ ঋণাত্মক বিভব দেওয়া হলে ক্যাথোড থেকে নির্গত ইলেকট্রনগুলি পৌঁছাতে পারে না, অ্যানোডে পৌঁছাতে পারে না, তাকে নিবৃত্তি বিভব বলে। বা আমাদের আলোক তড়িৎ ক্রিয়ায় সর্বনিম্ন যে পরিমাণ বিভব প্রয়োগ করলে আলোক তড়িৎ ক্রিয়া বন্ধ হয় তাকে নিবৃত্তি বিভব বলে, তাকে নিবৃত্তি বিভব বলে। তাহলে নিবৃত্তি বিভবটাকে আমরা লিখি ভিএস লিখি বা V0 লিখি। তো এটা হলো আমাদের নিবৃত্তি বিভব V0। দেখো আমাদের সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটা যখন এখান থেকে বাইরে বেরালো তখন তার শক্তি কতটা ছিল, ই ম্যাক্স। পৌঁছিব হইলো তখন শক্তি কত হইলো, 0। তাহলে গতিশক্তির পরিবর্তন কত, গতিশক্তি হ্রাস বা গতিশক্তির পরিবর্তন কত না, গতিশক্তির পরিবর্তন হইল ই ম্যাক্স মাইনাস 0, দ্যাট ইজ কত, ই ম্যাক্স। এবং কৃতকার্য কত, কৃতকার্য ডাব্লিউ সমান কিউভি, এবং এখানে যেহেতু ইলেকট্রন তাই কৃতকার্য সমান হলো ই V0। এবং কার্যশক্তি উপপাদ্য থেকে আমরা বলতে পারি যে গতিশক্তির পরিবর্তন সমান কৃতকার্য, গতিশক্তির পরিবর্তন সমান স্থিতিশক্তি বৃদ্ধি, এটাও বললেও হয়। মোট কথা গতিশক্তির পরিবর্তন সমান স্থিতিশক্তির বৃদ্ধি, বা গতিশক্তি হ্রাস মানে স্থিতিশক্তি বৃদ্ধি বা কৃতকার্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই ম্যাক্স সমান ই V0, ই ম্যাক্স সমান ই V0, ঠিক আছে, ই ম্যাক্স সমান ই V0। তাহলে এই ইকুয়েশনগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, আইনস্টাইন যে ফটোইলেকট্রিক ইকুয়েশন এটাকে আমরা চেঞ্জ করতে পারি এইচ নিউ সমান এইচ নিউ 0 প্লাস ই ম্যাক্সের জায়গায় কত, ই V0, বা যে কোনো জায়গাতে ই V0 লিখতে পারি। এটাকে আমি লিখতে পারি এইরকম W0 প্লাস ই V0, এটা লেখা যেতে পারে উপরেরটা। যাক, এই হলো আমাদের স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। এই সংক্রান্ত অঙ্ক আছে অনেকগুলাই। আমরা এখানে আলোক তড়িৎ ক্রিয়া সম্বন্ধে দুটো অঙ্ক করছি, যাকে এই যেগুলো পড়ালাম তার মধ্যে দুটো অঙ্ক। যেমন দেওয়া আছে, ধরো একটি ধাতুর কার্য অপেক্ষক φ0 সমান 2eV, সেই ধাতুর উপর ল্যামডা সমান 5000 অ্যাংস্ট্রম এর আলো, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ল। তাহলে এখানে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া হবে কি হবে না, যদি আলোক তড়িৎ ক্রিয়া হয় তাহলে ইমেক্স কত, এবং যদি আলোক তড়িৎ ক্রিয়াটা ঘটে তাহলে নিবৃত্তি বিভব কত। তো এটা করার জন্য আমরা কি করব না, প্রথমে আমাদের যে আপতিত ফোটনের শক্তি বের করে নিচ্ছে। আপতিত ফোটনের শক্তি ই সমান এইচ নিউ, দ্যাট ইজ এইচ পি বাই লং ল্যামডা সমান হলো 1242। এইচ এর মান 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, আর সি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা যদি বসাও তাহলে এইটা এরকম দাঁড়াবে 1242 ইলেকট্রন ভোল্ট ইন্টু ন্যানোমিটার, অর্থাৎ 1242 into 1.6 into 10⁻⁻19 into 10⁻⁹ ভোল্ট মিটার বাই ল্যামডা। ল্যামডাটাকে এখানে আমরা ন্যানোমিটারে করব। 5000 অ্যাংস্ট্রমটা ন্যানোমিটারে করলে কত হবে না, 500 ন্যানোমিটার ক্যান্সেল আউট। এটা ডাইরেক্ট এইচ এর মান সি এর মান বসাও, ল্যামডার মান বসাও, ঝামেলা শেষ করে ছাড়বা। এইচ এর মান কত না 6.63 ইন্টু 10⁻⁻34, সি এর মান হলো 3 ইন্টু 10⁸, ল্যামডা মানে 5000 ইন্টু 10⁻⁻10, তাহলে এটা দাঁড়াবে 2.4
আচ্ছা, আর এটা কিছু দিতে 2.4 টু 2.484 এত ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে করতে গেলে কি করতে হবে, 1.6 ইন্টু 10⁻⁹ জুল দিয়ে বার করতে হবে। তাহলে কত হবে না 2.484 ইভি বা 2.48 ইভি। তাহলে দেখো এইচ নিউ ইজ গ্রেটার দেন ডাব্লিউ জিরো, আপত্য ফোটনের শক্তি ধাতুর কার্য অপেক্ষক থেকে বেশি, তাহলে এখানে আলোক তড়িৎক্রিয়া ঘটবে। যদি তাহলে এটা ঘটবে, তাহলে যদি ঘটে তাহলে ইম্যাক্স কত না, ইম্যাক্স সমান কত না এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো সমান কত 2.48 মাইনাস 2, দ্যাট ইজ 0.48 ইভি। এবং স্টপিং পোটেনশিয়াল কত ভি জিরো সমান কত ই ম্যাক্স বাই ই, কারণ ই ম্যাক্স সমান কত ই ভি জিরো, তাহলে ইটা বাদ দিয়ে বাকিটা লিখলে এলো 0.48 ভোল্ট। এবারে প্রশ্ন হলো এটা যে ই সমান 100 ভোল্ট পার মিটার সাইন 5 ইন্টু 10⁻15 সাইন সেকেন্ড ইনভার্স টি প্লাস সাইন 8 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স টি, এটা যদি হয় এবং এই আলোটা যে ধাতুর উপর পড়ছে সেই ধাতুর কার্য অপেক্ষক যদি 2 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে ই ম্যাক্স কত, তাহলে ই ম্যাক্স কত। দেখো এখানে যে আলোটা পড়ছে সেই আলোর দুটা কম্পাঙ্ক আছে। দেখো আমাদের যে কোনো ওয়েভ ইকুয়েশনে কি থাকে না সাইন ওমেগা টি থাকে, টি এর সাথে যে ভদ্রলোক গুণ থাকে সে ওমেগা, টি এর সাথে যে ভদ্রলোক গুণ থাকে সে হলো ওমেগা, টি এর সাথে যে ভদ্রলোক গুণ থাকে সে হলো ওমেগা। তাহলে প্রথমে এইটার জন্য সাইন সাইন 5 ইন্টু 10⁻15 এস ইনভার্স টি এই গল্পটার জন্য ওমেগা সমান কত, ওমেগা 1 সমান কত 5 ইন্টু 10⁻15, 5 ইন্টু 10⁻15, ঠিক আছে 5 ইন্টু, তাহলে ফ্রিকোয়েন্সি নিউ 1 সমান কত ওমেগা 1 বাই 2 পাই সমান কত 5 ইন্টু 10⁻15 বাই 2 পাই, 5 ইন্টু 10⁻15 বাই 2 পাই। তাহলে এর করেসপন্ডিং আমাদের এই নিউ ওয়ান এর করেসপন্ডিং যে ফোটনটা তার এনার্জিটা বের করে নিতে হবে, ই সমান এইচ নিউ করে, ই সমান এইচ নিউ করে বের করে দিতে হবে। যাই হোক, তাহলে ই ওয়ান সমান কত না এইচ নিউ ওয়ান, ই ওয়ান সমান কত না এইচ নিউ ওয়ান সমান কত 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু 5 ইন্টু 10⁻15 বাই 2 পাই, এটা ইলেকট্রন ভোল্টে করবো 1.6 ইন্টু 10⁻⁻19 ইভি সমান 5 ইন্টু 6.63 ইন্টু 5 বা 5 তো আছে লেখা ইন্টু 1.6 ইন্টু 25 ইন্টু 10⁻⁻19 9 5 14 এটা কেটে গেল, তাহলে এত ইভি দাঁড়াইল, তাহলে এটা কত দাঁড়াইলো 5 ইন্টু 6.66 ইভি সমান কত হলো 3.3 ইভি। এবং সেকেন্ড যেটা আছে দ্বিতীয় যে সাইনের ইকুয়েশন, এই সাইনের ইকুয়েশন এখানে ওমেগা 2 সমান কত না ওমেগা 2 সমান হলো তোমাদের 8 ইন্টু 10⁻15, তাহলে এর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি নিউ 2 সমান কত, করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি নিউ 2 সমান কত না 8 ইন্টু 10⁻15 বাই 2 পাই, তাহলে তার করেসপন্ডিং ফোটনটার শক্তি কত ই 2 সমান এই যে এখানে 5 এর জায়গায় কত হবে 8, বাকি তো সব কিছু একই থাকবে ইন্টু 8 ইন্টু 10⁻15 by 5 into 6.63, sorry, by 1.6 into 10⁻⁻19 into 2 pi ev, যদি করা হয় তাহলে কত হবে 8 ইন্টু 0.66 ev, 6টা 48, 6টা 48, 6টা 48 এর 8, 6টা 48 49 টাকা 52, 5.28। তাহলে দেখো তাহলে এই আলোটার ক্ষেত্রে এই যে ই ওয়ান এর ক্ষেত্রে
ই ওয়ানের ক্ষেত্রে ই ওয়ানের ক্ষেত্রে ই ওয়ানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গতিশক্তিগত ই ম্যাক্স ওয়ান সমান কত প্লাস 3.3 মাইনাস 2 সমান 1.3 ভি। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত ই ম্যাক্স টু সমান হলো 5.28 মাইনাস 2 দ্যাট ইজ 3.28 ইভি। তার অ্যান্সার কোনটা না 3.28 ইভি, কারণ ই ম্যাক্স টু এর কাছে এটা তো ই ম্যাক্স নয়, আমাদের যে ইলেকট্রনগুলো বেড়ে আছে সব ইলেকট্রন বেড়ে আছে, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ই ম্যাক্স টুটা। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, তাহলে এখানে অ্যান্সার হবে ই ম্যাক্স সমান 3.28 ইভি, 3.28 ইভি। ঠিক আছে, 3.28 ইভি। যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবে, তাহলে নেক্সট ভিডিওটা করব। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আমি এখানে দুটো অঙ্ক দিয়েছি, তার মধ্যে প্রথমেরটা হলো যে একটি ধাতব পৃষ্ঠের উপর 180 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে যে ইলেকট্রন নির্গত হয় তাকে 5 × 10⁻⁵ টেসলা উলম্ব চৌম্বক ক্ষেত্রের মধ্যে পাঠালে ইলেকট্রনটি যে বৃত্তপথে ঘুরবে তার ব্যাসার্ধ কত। এখানে ধাতুটির কার্য অপেক্ষক ধরো W0 সমান 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে 2 এর প্রশ্নটা হলো প্রতিটি ফোটনের শক্তি 10.6 ইভি, এরকম একটি আলোর বিম যার তীব্রতা 2.0 ওয়াট/মিটার স্কয়ার একটি 1 × 10⁻⁴ মিটার স্কয়ার ক্ষেত্রফলের প্লাটিনাম পাতের উপর পড়ল। আপতিত ফোটনের 0.53% ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারে। প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা নির্ণয় করো এবং নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ ও সর্বনিম্ন শক্তি কত। অঙ্ক দুটো করো, অ্যান্সার কত হবে কমেন্টে জানাতে পারো বা সরাসরি আমাকে জানাতে পারো। এরপর আমি দুটো একটু অন্য ধরনের অঙ্ক সহজেই বলে দুটো অঙ্ক করে দিচ্ছি। এগুলো নয়, এগুলো নিজে করো। আর চা প্রকাশনের যে হর্সের যে অঙ্কগুলো আছে তার মধ্যে দেখবে যে তিনটা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের বা আলাদা আলাদা কম্পাঙ্কের আলো কোনো একটা ধাতব প্লেটের উপর পড়ছে, তারপর সেখান থেকে কতগুলা ইলেকট্রন বাইরে বেরাবে না বেরাবে সেগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, সেগুলো একটু দেখে নেবে। ওকে, বা আমি এই চ্যাপ্টারটা শেষ হবো তখন করাবো কিছু। ওকে।